রাস্তার পাশে একজন খুব অসহায় মানুষকে দেখে ধরুন খুব মায়া হলো। তখন তাকে কিছু সাহায্য করা হলো। তো কাজটা করার পর নিজের ভেতরে একটা দারুণ তৃপ্তি কাজ করে, তাই না? মনে হয় বাহ, খুব নিঃস্বার্থ আর মহৎ একটা কাজ করা হলো। কিন্তু একজন প্রখ্যাত জার্মান দার্শনিক যদি হঠাৎ এসে বলেন যে না, আসলে এখানে কোনো নিঃস্বার্থ কাজ করা হয়নি। হ্যাঁ, মানে উনি বলবেন যে পুরোটাই আসলে একটা ক্ষমতার খেলা, তাই তো? একদম তাই। উনি বলবেন যে অবচেতনভাবে ওই দুর্বল মানুষটির উপর নিজের ক্ষমতা বা মালিকানা প্রতিষ্ঠা করে এক ধরনের আদিম সুখ পাওয়া গেছে। মানে কথাটা শুনলে যে কারো মেজাজ খারাপ হতে পারে, মনে হতে পারে সব কিছুর মধ্যে এত নেতিবাচকতা খোঁজার কি আছে। ঠিক এই ধাক্কাটাই ফ্রেডরিক নিটশে দিতে চেয়েছেন। মানে প্রচলিত চিন্তাধারার মূলে কুঠারাঘাত করাটাই ছিল তার প্রধান লক্ষ্য। মানুষ যেগুলোকে চরম সত্য বা পরম পবিত্র বলে মনে করেন, নিটশে সেগুলোর পেছনের ওই অন্ধকার মনস্তত্ত্বটাকে টেনে বের করে আনেন। আর সেটাই আমাদের আজকের নিবিড় আলোচনার মূল বিষয়। আমাদের সামনের টেবিলে থাকা সোর্সগুলো, মানে বেশ কিছু গবেষণা প্রবন্ধ, সমালোচনামূলক নোটস এবং মূল টেক্সট ঘেঁটে আমরা আজ ফ্রেডরিক নিটশের বিখ্যাত বই বিয়ন্ড গুড অ্যান্ড ইভিলের পঞ্চম অধ্যায় অন দ্য ন্যাচারাল হিস্ট্রি অব মরালস বা নৈতিকতার প্রাকৃতিক ইতিহাস নিয়ে গভীরভাবে আলোচনা করব। হ্যাঁ, এই অধ্যায়ে মোট 18টি অনুচ্ছেদ বা সেকশন আছে। ঠিক, এবং আমাদের লক্ষ্য হল প্রতিটি অনুচ্ছেদের গভীরে গিয়ে এটা খুঁজে বের করা যে আমরা যাকে নৈতিকতা বা মোরালিটি বলে এতকাল চোখ বন্ধ করে মেনে এসেছি, তার জন্ম আসলে কিভাবে হলো, এর পেছনের মনস্তত্ত্ব কি, আর মানবজাতির বিবর্তনে এটি ঠিক কী ভূমিকা পালন করেছে। এই আলোচনাটি সত্যি খুব রোমাঞ্চকর হতে চলেছে, কারণ নিটশে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা দার্শনিকদের চিন্তাধারাকে একেবারে গোড়া থেকে নাড়িয়ে দিয়েছেন। তিনি প্রথম অনুচ্ছেদেই দেখাচ্ছেন যে আমরা যাকে নৈতিকতার বিজ্ঞান বা সায়েন্স অফ মোরালস বলে দাবি করি, সেরকম কোনো কিছুর আসলে অস্তিত্বই নেই। অস্তিত্বই নেই, মানে এত বড় বড় দার্শনিকরা যা বলে গেছেন সব ভুল। নিটশের মতে হ্যাঁ, এতকাল দার্শনিকরা কেবল তাদের নিজেদের যুগের প্রচলিত নৈতিকতাকেই একটা যৌক্তিক রূপ দেওয়ার চেষ্টা করে গেছেন। মানে তারা কেউই দূর থেকে দাঁড়িয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নৈতিকতার ইতিহাস বা বিবর্তন নিয়ে প্রশ্ন তোলেননি। দাঁড়ান, ব্যাপারটা একটু হজম করতে দিন। তার মানে এত শতকের নামিদামি দার্শনিকরা যারা যুক্তির বড় বড় ইমারাত তৈরি করেছেন, তারা আসলে যুক্তির নামে নিজেদের যুগের কুসংস্কারকেই জাস্টিফাই করে গেছেন। এটা তো একটা বিশাল অভিযোগ। বিশাল অভিযোগ ঠিক, কিন্তু নিটশে খুব চমৎকার যুক্তি দিয়ে সেটা প্রমাণও করেছেন। ধরুন, আর্থার শোপেনহাওয়ারের কথাই ধরা যাক। শোপেনহাওয়ার নিজেকে জগৎ অস্বীকারকারী, মানে ঈশ্বর অস্বীকারকারী একজন ঘোর নৈরাশ্যবাদী হিসাবে পরিচয় দিতেন। আচ্ছা। তিনি বলতেন, এই জগৎটা কেবলই একটা অন্ধ ইচ্ছাশক্তির প্রকাশ, তাই কারো কোনো ক্ষতি করো না, বরং সবাইকে সাহায্য করো। কিন্তু নিটশে এখানে একটা দারুণ বৈপরীত্য তুলে ধরছেন। তিনি বলছেন, এই নৈরাশ্যবাদী মানুষটি আবার প্রতিদিন দুপুরের খাবারের পর নিয়ম করে বাঁশি বাজাতেন। বাঁশি বাজাতেন? মানে এত নৈরাশ্যবাদী হয়েও? হ্যাঁ, নিটশের প্রশ্ন হল যে মানুষটি এই চরম হতাশাজনক পৃথিবীতে এমন এক নিস্তেজ নৈতিকতার কথা বলছেন এবং নিজে দিব্যে বাঁশি বাজিয়ে প্রচলিত নীতি মেনে চলছেন, তিনি কি সত্যিই একজন নৈরাশ্যবাদী, নাকি তিনি কেবল তার চারপাশের সমাজের শেখানো বুলি আওড়াচ্ছেন? ব্যাপারটা বেশ হাস্যকরও বটে। তার মানে শোপেনহাওয়ারের দর্শনের সাথে তার ব্যক্তিগত জীবনের প্র্যাকটিসের একটা বিরাট ফারাক ছিল। আচ্ছা, দ্বিতীয় অনুচ্ছেদে ইম্যানুয়েল কান্টের ক্ষেত্রেও কি নিচ্ছে একই রকম সমালোচনা করেছেন? কান্টের ক্যাটেগরিক্যাল ইম্প্যারেটিভ বা নিঃশর্ত আদেশের ধারণাটা তো দর্শনের জগতে খুব বিখ্যাত। হ্যাঁ, খুব বিখ্যাত। মানে কোনো কাজ শর্তহীনভাবে ভালো বলেই সেটা করতে হবে, ফলাফলের আশা করে নয়। এমনটাই তো মূল কথা, তাই না? সেখানে নিটশে কি সমস্যা দেখলেন? নিটশে সমস্যা দেখেছেন কান্টের এই নিঃশর্তভাবে মেনে নেওয়ার মানসিকতার মধ্যে। নিটশের মতে কান্ট যখন বলছেন যে কিছু নিয়ম আমাদের বিনা প্রশ্নে মেনে নিতে হবে, তখন তিনি আসলে মানুষের ভেতরের অনুগত্য করার যে অন্ধ বাসনা, সেটাকে দর্শনের মোড়কে বৈধতা দিচ্ছেন। ও, তার মানে নিয়ম মানার পেছনেও এক ধরনের মনস্তাত্ত্বিক কারণ আছে। একদম। নিটশে বলছেন এই বড় বড় নৈতিকতার তত্ত্বগুলো আসলে এক একটা আবেগের প্রকাশ। কোনো নৈতিকতা হয়তো রচয়িতাকে শান্ত করতে চায়, কোনোটি প্রতিশোধ নিতে চায়, আবার কোনোটি হয়তো তাকে উচ্চাসনে বসাতে চায়।
কান্টেরও নিঃশর্ত আদেশের মধ্যে নিটশে এক ধরনের শৃঙ্খলার প্রতি অন্ধ ভক্তি দেখতে পাচ্ছেন, যা আসলে দাসত্বেরই একটা মার্জিত রূপ। তার মানে শৃঙ্খলাই এখানে আসল। তৃতীয় অনুচ্ছেদে এই যে নিয়ন বা শৃঙ্খলার কথা আসছে, এটাকে তো প্রকৃতি বা মানুষের সহজাত প্রবৃত্তির বিরোধী বলা যায়। নিটশে নিজেও তো বলছেন যে নৈতিকতা হল প্রকৃতি এবং যুক্তির বিরুদ্ধে এক ধরনের স্বৈরতন্ত্র বা টাইরানি। হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু একটু ভাবলে মনে হয় এই স্বৈরতন্ত্রের বোধহয় একটা দরকারও আছে। এটা অনেকটা সেই ধ্রুপদী নৃত্য বা ব্যালে ড্যান্সারদের মতো, তাই না? দারুণ একটা তুলনা। কিভাবে? মানে শুরুতে যখন তারা ট্রেনিং নেয় তখন শরীরের ওপর ওই কঠোর নিয়মকানুনগুলোকে চরম অত্যাচার বলে মনে হয়। পায়ের আঙুলের ওপর দাঁড়িয়ে থাকাটা তো একদম প্রকৃতির বিরুদ্ধাচরণ। কিন্তু বছরের পর বছর এই দীর্ঘস্থায়ী শৃঙ্খলার কারণেই একজন শিল্পী মঞ্চে চূড়ান্ত স্বাধীনতা এবং সাবলীলতা অর্জন করেন। চমৎকার একটি রূপক। নিটশে ঠিক এই কথাটাই বোঝাতে চেয়েছেন। তিনি বলছেন, পৃথিবীতে শিল্প, স্বাধীনতা, সূক্ষ্মতা বা চিন্তার ক্ষেত্রে যা কিছু মহৎ সৃষ্টি হয়েছে, তার পেছনে এই স্বেচ্ছাচারী আইনের দীর্ঘস্থায়ী বাধ্যবাধকতার ভূমিকা অনস্বীকার্য। আত্মাকে দীর্ঘকাল ধরে কোনো একটা নির্দিষ্ট দিকে অনুগত রাখার ফলেই এমন কিছু জন্ম নেয় যার জন্য বেঁচে থাকাটা সার্থক মনে হয়। মানে প্রকৃতিকে তার নিজের মতো লাগাম ছাড়া ছেড়ে দিলে মহৎ কিছু হবে না। একদমই না। তাকে একটা কাঠামোর মধ্যে ফেলতে হয়। এই ব্যাপারটা নিটশে চতুর্থ অনুচ্ছেদে ইংরেজদের উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, তাই না? হ্যাঁ, ইংরেজদের রবিবারের সেই বোরিং আর পবিত্র দিনগুলোর কথা তিনি বলেছেন। হ্যাঁ, ওই ছুটির দিনে তারা নিজেদের সমস্ত প্রবৃত্তি, কাজ বা বিনোদন থেকে জোর করে বিরত রাখে। ঠিক। এই সাময়িক অবদমন বা পরিকল্পিত উপবাস আসলে তাদের কাজ করার প্রবৃত্তিকে আরও তীব্র করে তোলে। উপবাস না থাকলে যেমন খাবারের স্বাদ বোঝা যায় না, তেমনি প্রবৃত্তিকে মাঝে মাঝে শৃঙ্খলে না বাঁধলে তার জোর কমে যায়। ঠিক তাই। আর এই কারণেই নিটশে পঞ্চম এবং ষষ্ঠ অনুচ্ছেদে সক্রেটিস এবং প্লেটোর নৈতিকতার ধারণাকেও সমালোচনা করেছেন। সক্রেটিস বলতেন, কেউ ইচ্ছাকৃতভাবে খারাপ কাজ করে না, অর্থাৎ মানুষ না বুঝেই খারাপ কাজ করে। কিন্তু সাধারণ মানুষ তো ঠিক এভাবেই ভাবে। সেটাই তো নিটশের পয়েন্ট। নিটশে বলছেন, এটা তো একদম সাধারণ জনতার মানসিকতা। সাধারণ মানুষ খারাপ কাজের পরিণতি বা শাস্তিকে ভয় পায় বলে ভাবে যে খারাপ কাজ করা মানেই বোকামি। আর প্লেটো কি করলেন? তিনি এই সাধারণ জনতার মানসিকতাকে, অর্থাৎ সক্রেটিসের ধারণাকে নিলেন এবং তার সাথে যুক্তি আর প্রবৃত্তিকে মিলিয়ে একটা মহৎ রূপ দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু মূলে সেই জনতার ভয়টাই রয়ে গেল। বাহ! এই যে বাহ্যিক নিয়ম, ভয় আর ভেতরের প্রবৃত্তি, এখান থেকেই তো মানুষের মনস্তত্ত্বের আসল খেলাটা শুরু হয়। মানে সপ্তম অনুচ্ছেদে বাহ্যিক নিয়ম কোনোভাবেই আমাদের ভেতরের মনস্তত্ত্ব ও উপলব্ধিকে প্রভাবিত করে, সেটা নিটশে খুব গভীরভাবে বিশ্লেষণ করেছেন। হ্যাঁ, উনি বলেছেন, মানুষের মন সবসময় নতুন কিছুকে ভয় পায়। ঠিক, অচেনা কিছু দেখলে সে সেটাকে চেনা ছাঁচে ফেলে দিতে চায়। এটা অনেকটা ধরুন আমাদের স্মার্টফোনের অটো কারেক্ট ফিচারের মতো। অটো কারেক্ট ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? মানে আমরা যখন কোনো অচেনা বা নতুন শব্দ টাইপ করি, ফোন তখন জোর করে সেটাকে বদলে একটা পরিচিত শব্দ বানিয়ে দেয়, যাতে তার সিস্টেমে কোনো গোলমাল না হয়। মানুষের মস্তিষ্কও কি ঠিক এভাবেই কাজ করে? একদম নিখুঁত তুলনা। নিটশে ঠিক এই ধরনেরই একটা ভাষাগত উদাহরণ দিয়েছেন। জার্মানরা একসময় যখন বিদেশি শব্দ আর্কাদেলেস্টা শুনল, যার মানে ক্রসবো বা এক ধরনের ধনুক, তখন সেটা তাদের কাছে খুব অচেনা ঠেকল। তারা তখন নিজেদের মনের অজান্তেই সেটাকে বদলে নিজেদের পরিচিত শব্দ আর্মব্রুস্ট বানিয়ে নিল। মানে ব্রেন নিজেই অটো কারেক্ট করে নিল। হ্যাঁ, নিটশে বলছেন, আমরা যখন একটা গাছ দেখি তখন কি তার প্রতিটি পাতা খুঁটিয়ে দেখি? না, আমরা মনে মনে একটা আনুমানিক গাছ তৈরি করে নিই। নতুন কিছু গ্রহণ করার জন্য বা খুঁটিনাটি দেখার জন্য যে মানসিক শক্তি দরকার, তা আমাদের থাকে না। তাই আমরা ভেতরে ভেতরে জন্মগতভাবেই এক ধরনের শিল্পী, বা সোজা কথায় বললে মিথ্যুক। আমরা দুনিয়াটাকে নিজের মতো করে সাজিয়ে নিই। আর অষ্টম অনুচ্ছেদে তো নিঃশে বলছেন, এই সাজিয়ে নেওয়ার ক্ষমতাটা নাকি আমাদের স্বপ্নেও কাজ করে। ঠিক, স্বপ্নে ওড়ার অনুভূতি কিভাবে আমাদের বাস্তবে সুখের সংজ্ঞা বদলে দেয়, সেটা তিনি ব্যাখ্যা করেছেন।
মানে যে মানুষটা স্বপ্নে বারবার কোনো রকম বাধা বা মাধ্যাকর্ষণ ছাড়াই ডানা মেলার আনন্দ পেয়েছে, বাস্তবে তার কাছে সুখের অর্থ অন্য মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে। তার মানে আমাদের অবচেতন মন আমাদের নৈতিকতা এবং মূল্যবোধকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, এবং এই অবচেতন মনস্তত্ত্বের সবচেয়ে চরম রূপটা নবমনোচ্ছেদে দেখা যায় মালিকানা বা অধিকারের ধারণায়। নিটশে দেখাচ্ছেন যাকে আমরা খুব পবিত্র বা নিঃস্বার্থ বলে মনে করি, তার গভীরেও আধিপত্য বিস্তারের বাসনা লুকিয়ে থাকে। আধিপত্য বিস্তারের বাসনা মানে প্রেমেও? অবশ্যই। প্রেমের ক্ষেত্রে একজন হয়তো কেবল সঙ্গীর শারীরিক অধিকারই সন্তুষ্ট, কিন্তু আরেকজন চায় তার সঙ্গী তার জন্য দুনিয়ার সব ত্যাগ করুক। তৃতীয় আরেকজন হয়তো চায় তার সঙ্গী তার দোষ ত্রুটি সহ তাকে তার অন্তরের গভীরে গিয়ে ভালোবাসুক। নিটশে বলছেন এই সব ধরনের ভালোবাসার পেছনেই লুকিয়ে আছে অন্যকে নিজের সম্পত্তিতে পরিণত করার বাসনা। কিন্তু এখানেই আমার একটু খটকা লাগছে। আচ্ছা, একটু ভেবে দেখা যাক, পিতামাতা যে সন্তানকে ভালোবেসে শিক্ষা দেন, তাকে বড় করে তোলেন, অথবা শুরুতে আমি যে ভিখারিকে সাহায্য করার উদাহরণটা দিলাম, দাতব্য কর্মীরা যে অভাবীদের সাহায্য করেন, নিটশে সেটাকেও বলছেন মালিকানা ফলানোর চেষ্টা। এটাকে একটু বেশি নেতিবাচক শোনাচ্ছে না? সবাইকে কি এভাবে ক্ষমতার চশমা দিয়ে দেখা ঠিক? নিঃস্বার্থ ভালোবাসা বলে কি কিছুই নেই? সাধারণ বা প্রচলিত দৃষ্টিতে এটা নেতিবাচক মনে হতেই পারে, কিন্তু নিটশে মানুষের মনস্তত্ত্বের একদম তলানিতে গিয়ে দেখছেন যেখানে আমরা নিজেদের কাছেও সৎ নই। আচ্ছা। তার মতে পিতামাতা যখন সন্তানকে শিক্ষা দেন, তখন তারা মূলত সন্তানকে নিজেদের আদর্শে, নিজেদের স্বপ্নের মতো করে গড়তে চান। তারা চান সন্তান যেন তাদেরই একটা বর্ধিত রূপ হয়। দাতব্য কর্মীরাও যখন সাহায্য করেন, তখন তারা অবচেতনভাবে অভাবগ্রস্ত মানুষটির কাছ থেকে আনুগত্য বা কৃতজ্ঞতা আশা করেন। সাহায্য করার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তারা ওই দুর্বল মানুষটির চেয়ে বেশি ক্ষমতাবান। ও, মানে পুরোটাই সাবকনশিয়াসলি হচ্ছে। হ্যাঁ, এই পুরো ব্যাপারটাই হলো অবচেতনভাবে অন্য মানুষের ওপর নিজের ক্ষমতা বা অধিকার প্রতিষ্ঠার একটা সূক্ষ্ম রূপ। বুঝতে পারছি। তার মানে সবকিছুই আসলে ক্ষমতার খেলা। আর দশম অনুচ্ছেদে এই ক্ষমতার দ্বন্দ্ব থেকেই তো নিটশে সেই বিখ্যাত মূল্যবোধের উলটপালট বা ইনভার্সন অফ ভ্যালুজের কথা বলেছেন। তিনি ইহুদি জাতির দ্বারা নৈতিকতার দাসবিদ্রোহ বা স্লেভ রিভোল্টের কথা উল্লেখ করেছেন। এই ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা একটু বিস্তারিত বোঝা দরকার। দাসরা কিভাবে নৈতিকতা তৈরি করতে পারে? এটা নৈতিকতার ইতিহাসের সবচেয়ে যুগান্তকারী একটা ধারণা। নিটশে বলছেন প্রাচীনকালে যারা শক্তিশালী, অভিজাত এবং ক্ষমতাবান ছিল, তারা নিজেদের স্বভাবজাত শক্তি এবং প্রবৃত্তি অনুযায়ী কাজ করত এবং সেটাকেই ভালো বা গুড মনে করত। আর যারা দুর্বল ছিল তাদেরকে তারা অবজ্ঞা করত। স্বাভাবিক, তখনকার সমাজ তো এমনই ছিল। হ্যাঁ, কিন্তু এই দুর্বল, অত্যাচারিত মানুষেরা, যাদের নিটশে দাস বলছেন, তারা সামনাসামনি শক্তিশালী অভিজাতদের সাথে পেরে উঠত না। তখন তাদের ভেতরে জন্ম নিল এক তীব্র আক্রোশ বা রিজেন্টমেন্ট। এই আক্রোশ থেকেই তারা একটা নতুন নৈতিকতার জন্ম দিল। নতুন নৈতিকতা? সেটা কিরকম? তারা প্রচার করতে শুরু করল যে যারা ক্ষমতাবান, যারা আগ্রাসী, তারা আসলে অশুভ বা ইভল, আর যারা নিরীহ, যারা দুর্বল, যারা কষ্ট সহ্য করে, তারাই হল পবিত্র বা ঈশ্বরের প্রিয়। এভাবেই দুর্বলরা তাদের নিজেদের দুর্বলতাকেই একটা মহৎ গুণে পরিণত করল এবং ধনীদের অশুভ বানিয়ে দিল। এটাই হল মূল্যবোধের বিশাল বিপর্যয়। কি ভয়ঙ্কর অথচ যৌক্তিক একটা বিশ্লেষণ। একাদশ অনুচ্ছেদে নিটশে যে অদৃশ্য নক্ষত্রের রূপক দিয়েছেন, নৈতিক মনোবিজ্ঞানীরা এভাবেই গোপন সংকেত পাঠ করেন। সেটা তো এর সাথেই সম্পর্কিত। এর ফলে তো পুরো দুনিয়ার দৃষ্টিভঙ্গি বদলে গেল। সমাজ সবসময় এই শক্তিশালী মানুষদের ভয় পেতে শুরু করল। দ্বাদশ অনুচ্ছেদে নিটশে সিজার বোর্জিয়ার মতো উষ্ণমণ্ডলীয় শিকারী মানুষ বা ট্রপিক্যাল ম্যানের কথা বলেছেন। ঠিক, সিজার বোর্জিয়া ছিলেন রেনেসাস যুগের ইটালির এক অত্যন্ত চতুর, নির্মম কিন্তু প্রবল জীবনী শক্তিসম্পন্ন শাসক। হ্যাঁ, সমাজ সবসময় এই ধরনের বন্য, প্রবল, জীবনী শক্তিসম্পন্ন মানুষকে ভয় পায়। তাই সমাজ আর নৈতিকতাবাদীরা এই বন্যতাকে অসুস্থতা বলে আখ্যা দেয়, যাতে সাধারণ মধ্যমমানের মানুষরা নিজেদের নিরাপদ মনে করতে পারে। একদম ঠিক। সমাজ চায় না কেউ সাধারণের চেয়ে উঁচুতে উঠুক।
কারণ উঁচুতে ওঠা মানুষটি সাধারণের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এটা তো ঠিক যেন একটা বাগানের মতো। সমাজ যেন সেই মালি, যে বাগানে কোনো গাছ যদি অসাধারণ জীবনী শক্তি নিয়ে অন্যগুলোর চেয়ে বেশি বড় হয়ে ওঠে, তখন তাকে নির্মমভাবে ছেটে বাকি সাধারণ ঝোপের সমান করে দিতে চায়। হ্যাঁ, একদম নিখুঁত অ্যানালজি, প্রুনিং করে দেয়। সমাজ কোনো ব্যতিক্রম বা অতিমানবকে সহ্য করতে পারে না। এই যে সাধারণ মানুষের সমান হয়ে থাকার বাসনা, ব্যক্তিকেন্দ্রিক মনস্তত্ত্ব কিভাবে একটা পুরো সমাজ বা পাল বা হার্ডের নৈতিকতা তৈরি করে, এখান থেকেই আমরা ত্রয়োদশ অনুচ্ছেদ থেকে শুরু হওয়া নিৎসের সেই বিখ্যাত পালের মানসিকতা বা হার্ড মেন্টালিটির আলোচনায় প্রবেশ করি। এই অংশটা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমরা কিন্তু এই অংশগুলোতে সমান সময় দেব, কোনোভাবেই তাড়াহুড়ো করব না। অবশ্যই। ত্রয়োদশ অনুচ্ছেদে নিটশে বলছেন, স্পিনোজা বা অ্যারিস্টটল যে সুখ অর্জনের নৈতিকতার কথা বলেছেন, সেগুলো আসলে মানুষের বিপজ্জনক আবেগগুলোকে দাবিয়ে রাখার এক ধরনের ভীরু কৌশল মাত্র। এগুলো কোনো প্রজ্ঞা নয়। কারণ মানুষ যতদিন ধরে পৃথিবীতে আছে, ততদিন ধরেই সে দলবদ্ধভাবে বা পাল হিসাবে বাস করছে। মানুষ সবসময় একা হতে ভয় পায়। আর এই পালে যারা আদেশ মানে, তাদের সংখ্যা আদেশদাতাদের চেয়ে বহু গুণ বেশি। যুগ যুগ ধরে এই আনুগত্য করতে করতে মানুষের ভেতরে আদেশ মানার প্রবৃত্তিটা একটা সহজাত অভ্যাসে পরিণত হয়েছে। চতুর্দশ অনুচ্ছেদে নিটশে এটাই বলছেন। ঠিক, এই পশুপালের প্রবৃত্তি বা অন্ধ আনুগত্য মানুষের ভেতরে এত গভীরভাবে গেঁথে গেছে যে মানুষ এখন স্বাধীনভাবে ভাবতেই ভয় পায়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, আধুনিক নেতারাও নাকি এই পাল মানসিকতার শিকার। নিটশে বলছেন, আজকের যুগের নেতারা নিজেদের নেতা বা প্রভু বলতে ভয় পান। তাই তারা নিজেদের জনগণের সেবক বা সাধারণ কল্যাণের যন্ত্র বলে দাবি করে। নিজেদের বিবেককে সান্ত্বনা দেন। ব্যাপারটা কি এরকম যে তারা আসলে ক্ষমতার কেন্দ্রে থাকতে চান, কিন্তু সেই ক্ষমতার সম্পূর্ণ দায়ভার নিতে ভয় পান? ঠিক তাই। নেতারা নিজেদের কাজের দায়ভার এড়াতে চান। তারা দেখাতে চান যে তারা নিজের ইচ্ছায় কিছু করছেন না, বরং জনগণের ইচ্ছার বাস্তবায়ন করছেন মাত্র। এই ভণ্ডামির কারণেই নেপোলিয়নের মতো একজন স্বাধীন ও নিঃস্বার্থ নেতার উত্থান তৎকালীন সমাজের জন্য এক বিশাল মুক্তির মতো ছিল। নেপোলিয়ন কারো সেবক হওয়ার ভান করেননি, তিনি নিজের শর্তে শাসন করেছেন। এরপর পঞ্চদশ অনুচ্ছেদে নিটশে দেখাচ্ছেন, যখন বিভিন্ন সংস্কৃতি মিশে যায়, তখন মানুষের ভেতরে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। হ্যাঁ, এই মিশ্র সংস্কৃতির যুগে দুর্বল প্রকৃতির মানুষরা সেন্ট অগাস্টিনের মতো শান্তি বা বিশ্রাম খোঁজে। তারাই ভেতরে দ্বন্দ্ব সহ্য করতে পারে না। কিন্তু জুলিয়াস সিজার বা লিওনার্দো দা ভিঞ্চির মতো শক্তিশালী মানুষরা এই ভেতরে দ্বন্দ্বকে আত্মনিয়ন্ত্রণের এক বিশাল শক্তিতে রূপ দেন। বাহ! এবার ষোড়শ অনুচ্ছেদে আসা যাক। এই পাল মানসিকতার চরম রূপটা বোঝা যায় যখন নিটশে প্রতিবেশীকে ভালোবাসা বা লাভ দ্য নেইবার ধারণাটার বিশ্লেষণ করেন। এটা শুনলে অনেকেই চমকে যাবেন। নিটশে বলছেন, প্রতিবেশীকে ভালোবাসা মূলত এসছে প্রতিবেশীকে ভয় পাওয়া থেকে। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। শুরুতে সমাজ যখন বাইরের শত্রু দ্বারা পরিবেষ্টিত থাকে, তখন সমাজের ভেতরের শক্তিশালী, দুঃসাহসী বা উচ্চাকাঙ্ক্ষী মানুষদের কদর থাকে, কারণ তারা সমাজকে রক্ষা করে। কিন্তু সমাজ যখন বাইরের দিক থেকে নিরাপদ হয়ে যায়, তখন কি ঘটে? এখন সমাজের ভেতরের ওই শক্তিশালী প্রবৃত্তিগুলোকেই সমাজের জন্য বিপজ্জনক মনে হতে থাকে। সমাজ ভয় পায় যে এই দুঃসাহসী বা উচ্চাকাঙ্ক্ষী মানুষগুলো হয়তো এবার সাধারণের ওপর আধিপত্য বিস্তার করবে। তখনই সমাজ এই গুণগুলোকে অনৈতিক বলা শুরু করে। সমাজ সাধারণ মানের চেয়ে উঁচুতে ওঠা যে কোনো ব্যক্তিকেই ভয় পায়। আর এই ভয় থেকেই তারা সমতা, সমবেদনা আর প্রতিবেশীকে ভালোবাসার বুলি আওড়ায়, যাতে কেউ কারোর চেয়ে শক্তিশালী হয়ে উঠতে না পারে। একদম, কেউ যেন পালের বাইরে যেতে না পারে। এখানে সপ্তদশ অনুচ্ছেদে প্রবেশ করার আগে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটি বিষয় খুব পরিষ্কার করে বলা প্রয়োজন। অবশ্যই। নৈতিকতা পুরোপুরি একটি পাল মানসিকতার নৈতিকতা বা হার্ড অ্যানিমাল মোরালিটি। এই নৈতিকতা দাবি করে যে এটি একমাত্র সত্য এবং এর বাইরে আর কোনো নৈতিকতা থাকতে পারে না। নিটশে আরও এক ধাপ এগিয়ে বলছেন যে গণতান্ত্রিক আন্দোলন এবং সমাজতন্ত্র আসলে এই পাল মানসিকতারই চূড়ান্ত ফসল। তারা কোনো প্রভু চায় না, কোনো বৈষম্য চায় না, তারা কেবল সমবেদনা আর সমতা চায়।
শ্রোতাদের বলে রাখি, আমরা এখানে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে মূল সূত্রের অর্থাৎ নিটশের নিজস্ব দার্শনিক বিশ্লেষণটাই তুলে ধরছি। এটি নিটশের ব্যক্তিগত পর্যবেক্ষণ, কোনো রাজনৈতিক মতাদর্শ বা গণতন্ত্র সমাজতন্ত্রের প্রতি আমাদের কোনো সমর্থন বা বিরোধিতা নয়। আমরা কেবল বোঝাপড়ার স্বার্থে টেক্সটটাকে ব্যবচ্ছেদ করছি। হ্যাঁ, এটা স্পষ্ট করা খুব জরুরি ছিল। নিটশে জায়গা থেকে দেখলে এই আন্দোলনগুলোর মূল লক্ষ্য হল সমাজকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া যেখানে মানুষ কেবল একটি স্বাধীন পালের অংশ হবে, সবাই সমান হবে, কেউ কারোর চেয়ে শ্রেষ্ঠ হবে না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যদি এই পাল মানসিকতা সত্যি এমন একটি নিরাপদ সমাজ তৈরি করতে চায় যেখানে কোনো ভয় থাকবে না, কোনো কষ্ট থাকবে না, সবাই শান্তিতে থাকবে, তবে অষ্টাদশ অনুচ্ছেদে এসে নিটশে কেন এই ইউটোপিয়ান স্বপ্নকে মানবজাতির চূড়ান্ত অবক্ষয় হিসেবে দেখছেন? শান্তি চাওয়াটা কি অপরাধ? কষ্ট না পাওয়াটা কি খারাপ কিছু? নিটশের দিক থেকে উত্তরটা হল হ্যাঁ, এটি এক অর্থে ভয়ঙ্কর। কারণ এই শান্তি বা বিপদমুক্তির অর্থ হল মানুষের সম্ভাবনার মৃত্যু। নিটশে বিশ্বাস করেন যে মানুষের মধ্যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে, যাকে সে কেবল সংগ্রামের মধ্যে দিয়েই অর্জন করতে পারে। যখন সমাজ তাকে পালের পশুতে পরিণত করে, তখন তার সৃজনশীলতা, তার মহত্ব, তার নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা সব নষ্ট হয়ে যায়। তার মানে মানুষের নিজস্বতা বলে আর কিছু থাকে না। ঠিক, মানুষের এই অবক্ষয়, যেখানে মানুষ একটি নিখুঁত পালের পশুতে পরিণত হচ্ছে, তা নিটশের কাছে অত্যন্ত ভীতিকর। নিটশের ভাষায় একটা অসাধারণ মানুষকে অবক্ষয়গ্রস্ত হতে বা পালের চাপে পথ হারাতে দেখার চেয়ে যন্ত্রণাদায়ক আর কিছু নেই। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? নিশ্চে কি কোনো সমাধান দিয়েছেন? নিটশে মনে করেন মানুষের ভবিষ্যৎ কোনো পূর্ব নির্ধারিত ঐশ্বরিক পরিকল্পনার হাতে নেই। এর থেকে মুক্তির জন্য নিটশে এক নতুন ধরনের দার্শনিকের আগমন কামনা করেন, যাদের তিনি বলছেন নিউ ফিলসফার্স। এই নতুন দার্শনিকরা হবেন এমন মানুষ যারা এই পুরনো পাল মানসিকতার মূল্যবোধগুলোকে ভেঙে নতুন করে মূল্যায়ন করবেন। তারা মানুষের নিজের ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুলবেন এবং সমাজকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। কি অসাধারণ এবং একই সাথে অস্বস্তিকর একটা ভাবনা। আমরা এই পুরো নিবিড় আলোচনা থেকে দেখলাম যে নৈতিকতা আসলে আকাশ থেকে পড়া কোনো ঐশ্বরিক নিয়ম নয়। এর পেছনে রয়েছে ভয়, প্রবৃত্তি এবং ক্ষমতার এক অত্যন্ত জটিল মনস্তাত্ত্বিক ইতিহাস। দার্শনিকরা কিভাবে প্রচলিত ধ্যানধারণাকেই বাঁচিয়ে রাখতে চেয়েছেন, মানুষের ভেতরের দ্বন্দ্ব কিভাবে তার অবচেতনকে নিয়ন্ত্রণ করেছে, আর সমাজকে নিরাপদ রাখার নামে অসাধারণকে ছেঁটে ফেলার এক নিরন্তর প্রক্রিয়া কিভাবে পাল মানসিকতা তৈরি করেছে, তার সবই আমরা দেখলাম। একদম সঠিক সারাংশ। নিটশে আমাদের চোখের সামনের পর্দাটা নির্মমভাবে সরিয়ে দিয়েছেন। তিনি আমাদের বাধ্য করেছেন নিজেদের সবচেয়ে পবিত্র বিশ্বাসগুলোকে নিয়ে নতুন করে ভাবতে। তিনি ভবিষ্যতে সেই নতুন দার্শনিকদের দিকে তাকিয়ে আছেন, যারা মানুষের এই অবক্ষয়কে রুখে দেবেন। এখানেই আজকের এই গভীর বৈদিক যাত্রার শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই। নিটশে তো সেই নতুন দার্শনিকদের আসার স্বপ্ন দেখালেন, যারা এই পালের মানসিকতা ভেঙে আমাদের পথ দেখাবেন। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি সেই নতুন দার্শনিক বা অসাধারণ মানুষেরা কখনো না আসেন, অথবা যদি তারা আসেন কিন্তু এই বিশাল পাল মানসিকতার বিপুল চাপে সমাজের এই ছেঁটে ফেলার প্রবণতায় তারাও পথ হারিয়ে ফেলেন। মানুষের এই অনন্ত অপেক্ষার যে মানসিক উদ্বেগ, কে আসবে আর কবে আমাদের উদ্ধার করবে, এই অনিশ্চয়তা কি সেই পালের পশু হয়ে কোনো প্রশ্ন না করে শান্তিতে বেঁচে থাকার চেয়ে বেশি যন্ত্রণাদায়ক মায়? এই চিন্তার খোরাক নিয়েই আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে এই দর্শনের গোলকধাঁধায় হাঁটার জন্য অসংখ্য ধন্যবাদ।